প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আমরা প্রথম থেকে ধারাবাহিকভাবে কোনো কিছু করে যেতে চাচ্ছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এটা 2023 সালে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য, এর পরবর্তী যে ব্যাচগুলো আসবে সবার জন্য। তো আজকে আমরা কথা বলবো হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে, এবং আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের একটা প্রচলন রয়েছে। আমরা সবকিছুকে কনসিডার করে মূলত কিভাবে আমরা A+ পাবো অথবা হিসাব বিজ্ঞান কিভাবে শিখবো, এবং একই সঙ্গে আমরা এইচএসসির সঙ্গে বিশ্ববিদ্যালয় রিলেটেড কিছু কথা বলার চেষ্টা করব। যদিও তোমরা ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা এটা বিশ্বাস করো যে হয়তো বা অল্প পড়ে A+ পাওয়া যাবে বা অল্প একটু পড়লেই হিসাব বিজ্ঞান শেখা যাবে, বিষয়টা আসলে কিন্তু এমন না। হিসাব বিজ্ঞান সম্পর্কে তোমাদের মধ্যে টোটালি ভ্রান্তিকর একটা ধারণা আছে, যেটা তোমরা অল টাইমই ফলো করে আসো। যেমন হিসাব বিজ্ঞান তোমরা শুধুমাত্র ম্যাথ প্র্যাকটিস করে আসো একাডেমিতে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাথের বাইরে থিওরিতে বেশি ফোকাস করে কিন্তু কোশ্চেন করা হয়। এবং এছাড়া একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, ম্যাথ যে অংশটুকু আমরা করি সেইটার বেসিক জিনিসটা কিন্তু আবার ডিপেন্ড করে থিওরির সঙ্গে। তো স্বাভাবিকভাবে হিসাব বিজ্ঞান কিভাবে শিখতে হবে এই জিনিসটাই আমরা জানি না, এবং আমরা তোমাদের এই সঠিক দিক নির্দেশনাটা দিতে পারি না। তো আজকের ক্লাসের যে মূল প্রতিপাদ্য বিষয়, আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের A to Z বিষয় জানবো। তো অল্প সময়ে আমরা A to Z কিভাবে কি বিষয়টাকে কভার করব সেটা আমরা প্রথমেই শুরু করব, এবং একই সঙ্গে আমরা A+ কিভাবে পেতে পারি এবং আমাদের কোশ্চেন গুলো বোর্ড গুলো কিভাবে করবে সে বিষয়ে আমরা আলোকপাত করব। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। ওকে, তো প্রথমেই যে বিষয়টাতে আমি আসি তা হচ্ছে, দেখো এখানে আমি লিখেছি যে বেসিক অ্যাকাউন্টিং। আমাদের যে অ্যাকাউন্টিং, এইটা কমার্সের সবচেয়ে কঠিন সাবজেক্ট, কমার্সের সবচেয়ে মেইন সাবজেক্ট, কমার্সের হচ্ছে মূল সাবজেক্ট, সেটাকে বলবো আমরা অ্যাকাউন্টিং। যদিও অনেকেই বলে এটা কঠিন কারণ এটা হলো ম্যাথ, কিন্তু বাস্তবিকতা এটা আসলে কঠিন না। এই অ্যাকাউন্টিং কমার্স নিয়ে পড়তে গেলে আমাদের অ্যাকাউন্টিং পড়তেই হবে। এসএসসি তে অ্যাকাউন্টিং আছে, এইচএসসি তে আছে, অনার্সে আছে, বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেটে আছে, ন্যাশনালে আছে, এবং এমনকি প্রফেশনাল ডিগ্রি সিএ, এসিসিএ, সিএমএ, অথবা অনেকেই জিজ্ঞেস করে যে আমরা হিসাব বিজ্ঞান পড়ে আসলে কি করব, হিসাব বিজ্ঞান আসলে ব্যক্তি জীবনে কাজে লাগে কিনা। এমন কোনো জায়গা নেই যে হিসাব বিজ্ঞান নেই। তাহলে আমরা কমার্সে পড়ি, হিসাব বিজ্ঞান পড়ি, এইটা এমন কোনো জায়গা নেই যে সেখানে হিসাব বিজ্ঞান নেই। তো স্বাভাবিকভাবে হিসাব বিজ্ঞানকে আমাকে শিখতে হবে। তো এই হিসাব বিজ্ঞানকে শিখতে হলে আমাদের বেসিক অ্যাকাউন্টিংটা জানতে হবে। তো স্বাভাবিকভাবে বেসিক অ্যাকাউন্টিং তথা অ্যাকাউন্টিং যদি কেউ শিখতে চায় তাকে অবভিয়াসলি একাডেমি বইগুলো থেকেই পড়াশোনা করতে হবে। তাহলে কোনো একজন স্টুডেন্ট, সে হতে পারে সায়েন্স, সে হতে পারে আর্টস, সে হতে পারে কমার্সের শিক্ষার্থী, অথবা সে জেনারেল কোনো লোক হতে পারে, সে যদি চায় যে আমি হিসাব বিজ্ঞান শিখতে চাই, আমি তাকে বলবো এই কয়েকটা প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনাকে হিসাব বিজ্ঞানের মূল যে বিষয় লেনদেন সম্পর্কে জানতে হবে, এবং প্রত্যেকটা লেনদেনে হিসাব থাকে, প্রত্যেকটা লেনদেনে জানতে হবে। যদি আপনি এই তিনটা জিনিস কম্বিনেশন করতে পারেন, মানে লেনদেন এবং হিসাব, তার সঙ্গে জাবেদা এবং আর্থিক বিবরণী, তাহলে দেখবেন হিসাব বিজ্ঞানের নারী নক্ষত্র বলতে কিছু থাকবে না। যারা A+ পেতে চান অথবা টোটালি হিসাব বিজ্ঞান শিখতে চান, হিসাব বিজ্ঞান শুধুমাত্র একটা ছোট্ট সাবজেক্ট না, এর পরিধি অনেক ব্যাপক। তো স্বাভাবিকভাবে হিসাব বিজ্ঞান সম্পর্কে একদম ডিটেলস জানতে হলে আপনাকে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অংশের আলাদা আলাদা পার্ট আছে, সেই পার্টগুলা যেটাকে আমরা অধ্যায় নামে চিনি, সেই অধ্যায়গুলোর বেসিক পদ্ধতি, বেসিক ধারণা, বেসিক কনসেপ্ট গুলো জানতে হবে। যদি আপনি হিসাব বিজ্ঞানের মূল যে বিষয় লেনদেন, এবং প্রত্যেকটা লেনদেনের ভিতরে অন্তর্ভুক্ত থাকে হিসাব, এই দুইটা জিনিস কম্বিনেশন করতে পারেন, তার সঙ্গে কম্বিনেশন যদি করতে পারেন জাবেদা, এবং জাবেদা থেকে যদি আপনি আর্থিক অবস্থার বিবরণী শিখতে পারেন, তাহলে হিসাব বিজ্ঞানের মেইন যে ফাংশন সেটা আপনি ওকে, আর আপনার ঝামেলা হবে না। এবং তার সঙ্গে আপনি যদি চ্যাপ্টার ওয়াইজ আপনার মূল যে কনসেপ্ট গুলো সেগুলো যদি জানেন, এবং সঙ্গে সঙ্গে যদি কন্টিনিউয়াসলি একটা প্র্যাকটিসের মধ্যে থাকেন, হিসাব বিজ্ঞান নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। এটা ছিল প্রসেস কিভাবে আপনি হিসাব বিজ্ঞান শিখবেন। তো আজকের মূল বিষয় এইটা না, আজকের মূল বিষয় হলো আমরা
আমাদের ফার্স্ট পেপার যেটা আছে এইচএসসি সিলেবাস অনুসারে আমরা এই ফার্স্ট পেপারটা কিভাবে শেষ করব, কিভাবে শিখবো, কোন প্রসেসে শেখা উচিত, জাস্ট এইটা আমি তোমাদের ছেলে মেয়েদের ক্লিয়ারলি মেসেজ দিতে যাচ্ছি। তোমরা যারা 23 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, তোমাদের আমরা ফ্রি কোর্সের মাধ্যমে এই 35 দিনে কিছু একটা করে যাব তোমাদেরকে নিয়েই। তাহলে 2023 ব্যাচের যে সকল শিক্ষার্থী আছো, তোমাদেরকে আমরা নিয়ে ফ্রিতে কিছু একটা করে যাব, যেটা কিনা পরবর্তী ব্যাচের ছেলে মেয়েদের জন্য লাগবে। আর এর পরবর্তী ব্যাচে যে সকল ছেলে মেয়ে তোমরা রয়েছো, যেমন 24, 25, এর পরবর্তীতে যারা আসবা, তোমরা তো অ্যাভেলেবল, এই জিনিসগুলো আগে থেকেই পাবা, নিজেকে তৈরি করে নিতে পারবা। তো তোমাদের উদ্দেশ্যে কথা বলি, তাহলে হিসাব বিজ্ঞান কিভাবে শিখবা বা হিসাব বিজ্ঞান মূল জায়গাটা কোথায় সেটা আমি ক্লিয়ার করলাম। এখন কথা হলো একাডেমি লেভেল, এডমিশন লেভেল, অনার্স লেভেল, তুমি যেখানেই যাও না কেন, হিসাব বিজ্ঞান শেখার বা হিসাব বিজ্ঞান যে বইগুলো আছে সে বইগুলো ঠিক এই প্রসেসে সাজানো আছে। তুমি যদি হিসাব বিজ্ঞান শিখতে চাও তাহলে তোমাকে এই প্রসেসটা অবলম্বন করতে হবে। এবং দুইটা বিষয়, দুইটা কথা আমার মাথায় রাখবা। নাম্বার 1, কোন টিচার তোমাকে থিওরি পড়তে বলবে না, সুতরাং তুমি থিওরি পড়বা। কোন টিচার তোমাকে থিওরি পড়তে বলবে না, কিন্তু তুমি থিওরি পড়বা যদি হিসাব বিজ্ঞান শিখতে চাও। নাম্বার 2, কখনো টিচার নির্ভরশীল হবে না, কখনো 2-10-20 পৃষ্ঠা বা 2-10টা ম্যাথ বা নৈবেত্তিক পড়ে স্যাটিসফাই থাকবে না। হিসাব বিজ্ঞান যদি শিখতে চাও দুইটা কাজ করবা। নাম্বার 1, থিওরি পড়বা। নাম্বার 2, যত পারা প্র্যাকটিস করো। কারণ মূল যেটা কনসেপ্ট হিসাব বিজ্ঞানের, আমি যেটা মনে করি অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট হিসেবে, তোমাদের বড় ভাইয়া হিসেবে, এবং আমি তোমরা খুব ভালোভাবে জানতে পারবা, আমি খুব দ্রুত সিএ ফার্মে জয়েন করব, তোমাদের বিস্তারিত অনেক বিষয়গুলো নিয়ে আমি জানাবো তোমাদের। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের স্পষ্ট বলতে চাচ্ছি, আমি এই জায়গাটা সেন্স আনতে চাচ্ছি। তো স্বাভাবিকভাবে তোমরা যারা হিসাব বিজ্ঞান শিখতে চাও, তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, যারা হিসাব বিজ্ঞান শিখতে চান তাদেরকে আমি বলবো থিওরি পড়বেন এবং ধারাবাহিকভাবে ম্যাথ প্র্যাকটিস করবেন, তাহলে হিসাব বিজ্ঞান শিখতে পারবেন। তাহলে তোমরা যারা যে সকল শিক্ষার্থী আছো এইচএসসি তে, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমরা হিসাব বিজ্ঞান কিভাবে শিখবা, তোমরা হিসাব বিজ্ঞান কিভাবে শিখবা সেই জিনিসটা আমি এখানে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তাহলে তোমরা আগে লেনদেন হিসাব শিখবা, তার সঙ্গে অ্যাডজাস্ট করে জাবেদা, একই সঙ্গে খতিয়ান শিখবা, বিশেষ জাবেদা শিখবা। এরপর তোমরা হিসাব সমীকরণ শিখবা। আগে হিসাব সমীকরণ শিখিও না, পারবা না, ঘোলাই ফেলবা। এরপর তোমরা নগদান বইয়ের শিখিও, এরপর রেয়ামিলে আসিও, এরপর ব্যাংক সমন্বয় বিভিন্ন রিলেটেড জায়গাগুলো শিখিও, এরপর দৃশ্যমান অদৃশ্যমান জায়গাটুকু শিখিও, এরপর কার্যপত্র শিখিও, ওই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হলো সমন্বয় দাখিলে আছে সেইটা শিখিও, এরপর তুমি আর্থিক অবস্থার বিবরণীতে আসিও। এই হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বিষয়গুলো। তো স্বাভাবিকভাবে যারা 23 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের প্রশ্ন ঠিক এভাবে করা হবে। এই যে প্লাস এর কথা বললাম না, যে প্লাস পেতে গেলে কি করবা, যারা এ প্লাস এর টাইটেল দেখে ভিডিওটা দেখবা বা দেখতেছো তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের এ প্লাস হলো এইখানে। দেখো তোমাদের স্যারেরা কোশ্চেন কিভাবে করেছে, তোমাদের বিভিন্ন বোর্ড গুলা তারা কোশ্চেন কিভাবে করেছে, তারা কোশ্চেন করেছে হিসাব সমীকরণ মিলে একটা, মানে হিসাব সমীকরণকে অ্যাডজাস্ট করে প্রথম অধ্যায় থেকে 10 মার্কের একটা কোশ্চেন করেছে। 2 নম্বর যে কোশ্চেনটা করেছে দ্বিতীয় অধ্যায় থেকে জাবেদা খতিয়ান মিলে। 2 নম্বর যে কোশ্চেনটা করেছে সেটা জাবেদা খতিয়ান মিলে। 3 নম্বর যে কোশ্চেনটা করেছে সেটা হলো নগদান বইয়ের 1 ঘরা 2 ঘরা নগদান বই থেকে, অথবা নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা বই থেকে অলরেডি কোশ্চেন করে ফেলছে বোর্ডগুলা। ঠিক একই সঙ্গে রেয়ামিল থেকে 2টা কোশ্চেন করে ফেলছে তারা, এবং ব্যাংক সমন্বয় বিবরণী থেকে তারা 2টা কোশ্চেন করে ফেলছে, দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি থেকে তারা 2টা কোশ্চেন করে ফেলছে, একই সঙ্গে কার্যপত্র থেকে একটা কোশ্চেন করে ফেলছে, এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে 2টা কোশ্চেন করছে। এই হচ্ছে টোটাল 11টা কোশ্চেন অলরেডি প্রত্যেকটা বোর্ড সুন্দরভাবে সাজায় ফেলছে। তো এখন কথা হলো, তুমি কি নামমাত্র 2-3টা সৃজনশীল কোশ্চেন, নামমাত্র 2-3টা নৈবেত্তিক প্রশ্ন সলভ করে প্লাস পাইতে চাচ্ছ? জীবন গেলেও সম্ভব না। হিসাব বিজ্ঞান কোনো মুখস্থর বিষয় না। হিসাব বিজ্ঞানে কোশ্চেন হুবহু কমন পাওয়ার কোনো সুযোগ নেই। হিসাব বিজ্ঞানে তুমি হুবহু কোশ্চেন কমন পাবা না, কিন্তু প্রশ্নের ধাঁচ, নিয়ম কানুন, ট্রানজেকশন, এই জিনিসগুলা তুমি কিছুটা মিল পাবা, লেনদেন গুলো আছে সেগুলোর মিল পাবা, অংশ বিশেষ কিছু কমন পাবা, মিল পাবা, হুবাহুব কোনো কোশ্চেন কমন পাবা না। তাহলে মূল বিষয় কি দাঁড়াচ্ছে? মূল বিষয় দাঁড়াচ্ছে
হিসাব বিজ্ঞান তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে। তো হিসাব বিজ্ঞান তো অনেক জিনিস আছে, অনেকগুলো বিষয় প্র্যাকটিস করার আছে। তাহলে তুমি কোন জিনিসগুলো প্র্যাকটিস করবা? ওই জিনিসগুলো প্র্যাকটিস করবা মূলত স্যাররা যে জায়গাগুলো থেকে কোশ্চেন করে। তাহলে স্বাভাবিকভাবে তোমরা যে সকল ছেলেমেয়েরা ভিডিওটা দেখতেছো বা ভিডিওটা দেখবা, যারা এবছর পরীক্ষা দিবা এবং পরবর্তী বছর দিবা এর পরবর্তী বছরেও যারা দিবা, তাদের উদ্দেশ্যে এতটুকু বলবো, একই সঙ্গে যারা হিসাব বিজ্ঞান পড়াচ্ছেন বা পড়াবেন সবাইকে উদ্দেশ্য করে একটা বিষয় আমি মেসেজ দিতে চাই, যে আমাদের কমার্সের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে ন্যূনতম 40 পেয়ে যে পাশ করবে, এই পাশ পর্যন্ত করতে পারে না। শুধু কমার্সের ছেলেমেয়েরা না, সায়েন্স মানবিক সবাই। তো আমরা বা আমি ব্যক্তিগতভাবে কমার্সের এই জায়গাটা আমি চেঞ্জ করব। তো আমার কমার্সের ছেলে মেয়ে প্লাস কমার্সে যারা মেন্টরস আছেন, যারা টিচার আছেন, যারা আমার ভিডিও দেখেন অনেকেই বা দেখবেন, যারা জুনিয়র আছেন, স্বাভাবিকভাবে সবাইকে উদ্দেশ্য করে বলবো এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে নেন এবং আপনারা কপি করে পড়ান। যে ছেলে মেয়েদের এই মেসেজটা দেন যে হিসাব বিজ্ঞান শিখতে হলে তোমাকে এই প্রসেসটা অবলম্বন করে শিখতে হবে, হিসাব বিজ্ঞান শিখতে হলে তোমাকে থিওরি পড়তে হবে, হিসাব বিজ্ঞান শিখতে হলে তোমাকে এই টপিকস গুলার তোমার ম্যাথ গুলা প্র্যাকটিস করতে হবে। এবং হিসাব বিজ্ঞানে A+ পেতে গেলে ঠিক এই জায়গাটা অনুসারে স্যারেরা কোশ্চেন করবে, এর বাইরে গিয়ে স্যারেরা কোশ্চেন করতে পারবে না। স্বাভাবিকভাবে হিসাব সমীকরণের অঙ্ক কিভাবে করতে হবে সেটা তোমাকে শিখতে হবে, স্বাভাবিকভাবে কিভাবে জাবেদা করতে হবে সেটা তোমাকে শিখতে হবে, স্বাভাবিকভাবে কিভাবে নগদান বই তৈরি করতে হবে সেটা তোমাকে শিখতে হবে, রেয়ামিল কিভাবে তৈরি করতে হবে সেটা তোমাকে শিখতে হবে। তো আশা করি তোমরা ছেলেমেয়েরা এই জায়গাটা অ্যাটলিস্ট বুঝতে পারছো যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়গুলো কি কি, সে অধ্যায়গুলো তোমরা কিভাবে শিখবা, মূলত স্যারেরা কিভাবে তোমাদের কোশ্চেন সেট আপ করে, যেটা কিনা আমি এই জায়গা থেকে তোমাদের তুলে ধরলাম। A+ পাওয়ার জন্য তোমরা ঠিক এভাবে তোমাদের প্ল্যানটা সেট আপ করো। এখন কথা হলো 11টা কোশ্চেন থাকবে, তোমাদের 7টা দিতে হবে। তাহলে তোমার নিজের ইচ্ছা মতো আমি বেছে দিলাম যে না তুমি হিসাব সমীকরণ থেকে দাও, জাবেদা থেকে দাও, নগদান বই থেকে দাও। তুমি নগদান বইয়ের অঙ্ক পারো না, তাহলে তোমাকে আমি বললাম নগদান বই থেকে দাও। তাহলে বিষয়টা কেমন হলো না? কোন টিচারের চয়েস লিস্ট অনুসারে না, বরংস তুমি তোমার ক্যাপাসিটি অনুসারে, তোমার যোগ্যতা অনুসারে, তোমার এই পারদর্শিতা অনুসারে তুমি অধ্যায় সিলেক্ট করো। যেমন তুমি হিসাব সমীকরণ পারো, হ্যাঁ হিসাব সমীকরণ থেকে কনফার্ম কোশ্চেন আসবে। তুমি জাবেদা খতিয়ান পারো, হ্যাঁ জাবেদা খতিয়ান থেকে কনফার্ম কোশ্চেন আসবে। ভাই নগদান বই পারি না, ওকে স্কিপ করো, তাহলে তুমি রেয়ামিল থেকে দাও। তাহলে ঠিক এভাবে তোমরা যে সকল ছেলেমেয়েরা ভর্তি এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ এবছর 23, 24, 25-এ যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, স্বাভাবিকভাবে তোমরা অধ্যায়গুলো সিলেক্ট করো। আর যাদের সময় রয়েছে তারা এই জায়গাগুলো শেখো। তোমাকে হিসাব সমীকরণ শিখতে হবে, জাবেদার, নগদান বই, রেয়ামিল, ব্যাংক সমন্বয় বিবরণী, অবস্থায় রিলেটেড কার্যপত্র, আর্থিক অবস্থার বিবরণী শিখতে হবে। শেখার বাইরে কোনো কিছু নেই। আর স্যাররা ঠিক এভাবেই কোশ্চেন করতে যাচ্ছে, আমি এখানে উল্লেখ করেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক এভাবেই কোশ্চেন হয়েছে প্রত্যেকটা বোর্ডেই। আমরা সেকেন্ড পার্ট নিয়ে পরবর্তীতে কথা বলবো এবং সংক্ষেপে কথাগুলো বলার চেষ্টা করব। তো এই ছিল বিষয়। আমরা ক্লাসের ডিউরেশন আর বাড়াবো না। 23 ব্যাচের ফ্রি কোর্সে তোমরা 24-25 ব্যাচের ছেলেমেয়েরা ইনক্লুড হতে পারবা। তোমরা দ্রুত জয়েন করে নাও। আর তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় বলে নেই, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের আমরা সাজেশন দেব। সাজেশন অলমোস্ট রেডি। প্রত্যেকটা অধ্যায় কিভাবে স্যাররা কোশ্চেন করেছে, স্যাররা মূলত কিভাবে কোশ্চেন করেছে, কতটা নৈবেত্তিক কোশ্চেন করেছে, কোন অধ্যায় থেকে কতটা সৃজনশীল কোশ্চেন করেছে, এগুলোর উপর সুন্দরভাবে পার্ট করে একটা করে ভিডিও আসবে। এই যে আমরা অলরেডি রেডি করতেছি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল কমার্স ওয়ার্ল্ড বিডি তে থাকবা, আমাদের পেজে থাকবা। পেজে তোমাদের অলরেডি আমরা লেকচার শিট আপলোড করেছি। তো স্বাভাবিকভাবে আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু শেয়ার করতেছি। এই জিনিসগুলা সুন্দরভাবে আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, আমাদের ফ্রি পেইড ব্যাচগুলোতে থাকবে। তো স্বাভাবিকভাবে তোমরা যে সকল শিক্ষার্থী ভালো কিছু পেতে যাচ্ছ, তোমরা কমার্স ওয়ার্ল্ডের সঙ্গে থাকো, ইনশাআল্লাহ খুব দ্রুত অনেক ভালো কিছু পাবা। তো স্বাভাবিকভাবে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তোমরা কিভাবে শিখবা, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়, এগুলো আমি তোমাদের একটু বললাম। এইচএসসি ফাইনাল প্রস্তুতি নিয়ে একটু কথা বললাম। এবার একটু বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে হালকা করে একটু কথা বলি। তোমরা এই যে জায়গাটা দেখলা না, ঠিক এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন করা হবে। অর্থাৎ এই অধ্যায়গুলো থেকেই বিশ্ববিদ্যালয়ের নৈবেত্তিক সৃজনশীল মানে ম্যাথ কোশ্চেন গুলো করা হবে। কিভাবে কোশ্চেন গুলো করবে, কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করবে, সেগুলা সম্পর্কে তোমাদের ধারণা দিতে হলে ঠিক এই জায়গাটা একটু দেখতে হবে তোমাদের। এই যে দেখো, এইটা প্রথম অধ্যায়। হ্যাঁ,
প্রথম অধ্যায় নৈবেত্তিক কোশ্চেন গুলা মূলত কোথা থেকে করা হয়? নৈবেত্তিক কোশ্চেন গুলা এই কয়েকটা টপিকস এর বাইরে নৈবেত্তিক কোশ্চেন করা হবে না। তাহলে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, সেই প্রথম পত্রের প্রথম অধ্যায় ঠিক এই কয়েকটা জায়গার বাইরে নৈবেত্তিক কোশ্চেন করা হয় না। আর ম্যাথ কোশ্চেন কোথা থেকে করা হয় সেটা ঠিক জাস্ট এই জায়গাতে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তাহলে এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের একটা করে পার চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসবে। তো একই সঙ্গে আমরা বিশ্ববিদ্যালয়ের সাজেশন নেব, একই সঙ্গে আমরা কি করব, একই সঙ্গে আমরা এইচএসসি যে প্রস্তুতি সেটাও কমপ্লিট করব। তোমরা ঠিক ছেলেমেয়েরা একটু লক্ষ্য করো তো এই জায়গাটা, তোমরা একটু লক্ষ্য করো। এই হচ্ছে প্রথম পত্র, প্রথম অধ্যায়ের চার্ট অ্যানালাইসিস। মূলত বোর্ডগুলা এই অধ্যায় থেকে আসলে সৃজনশীল কোশ্চেন করে কিনা তার প্রমাণ এখানে, এই অধ্যায় থেকে আসলে নৈবেত্তিক কোশ্চেন করে কিনা তার প্রমাণ এখানে, এবং এই অধ্যায় থেকে আসলে বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে কিনা তার প্রমাণ এখানে। অর্থাৎ আমরা পরবর্তীতে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা ভিডিও করব, আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন খুঁটিনাটি আমরা বলে দেব। তো স্বাভাবিকভাবে তোমরা অলরেডি বুঝতে পারছো যে অনেক কিছু আছে, তোমরা শুধু অল্প পড়ে প্লাস পেতে যাচ্ছ এই বিষয়টা এমনটা না, তোমাদের ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে। এবং তোমাদের আরেকটা বিষয়, তোমরা এখন আমাকে কোশ্চেন করতেছো যে ভাইয়া আমাদের 23 সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে? আমি প্রত্যেকটা ভিডিওতেই বলতেছি তোমাদের 23 সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইলেকশনের কারণে ঝামেলা না হলে মার্চের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে তোমাদের শুরু হবে। 2024 ব্যাচ যারা রয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষা জুন জুলাই হবে, যদি জাতীয় ইলেকশনের কারণে কোনো ঝামেলা না হয়। ঠিক একইভাবে 24 সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024 সালের ডিসেম্বরে অথবা 2025 সালের ফেব্রুয়ারিতে হতে পারে। তো স্বাভাবিকভাবে এই ডেটের যে জায়গাটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। এবং একই সঙ্গে তোমরা কিভাবে ভালো স্টুডেন্ট হতে পারবা, কি করবা না করবা, এখানে কিছু কমন দিক নির্দেশনা দিয়েছি যার উপর আমি এর আগেও ভিডিও তৈরি করেছি। তো তোমরা ছেলেমেয়েরা নিজেকে যদি ভালো করতে চাও, নিজেকে যদি যোগ্য স্টুডেন্ট তৈরি করতে চাও, আমি বলবো এখানে এই 6টা কাজ তোমরা অনুসরণ করো। এই 6টা কাজ অনুসরণ করো, জীবনে অনেক দূর আগাইতে পারবা। আর এখানে তোমাদের ডেট নিয়ে আমি বলে দিয়েছি, তোমাদের ডেট গুলো হলো এখানে এইচএসসি 23 তোমাদের পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এইচএসসি 24 তোমাদের এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়া আছে। 25 ব্যাচ যারা রয়েছে এখনো তাদের ঘুম ভাঙেনি, যখন ঘুম ভাঙবে আমি তোমাদের সময়টা জানিয়ে দেব। তো এই ছিল হলো বিষয়। আজকে এ পর্যন্তই। আমরা আমাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো খুব দ্রুত জানানোর চেষ্টা করব। আর আমাদের যে দ্বিতীয় পত্রের ভিডিও আমরা ইনশাল্লাহ রেকর্ড করার মাধ্যমে তোমাদের জানাবো। ঠিক একইভাবে ফাইন্যান্সের ডিটেলসটা আছে, আমরা ফ্রি কোর্সে ফ্রি ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করব। তো সবাই এ পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা। ক্লাসটা যদি ভালো লাগে অবভিয়াসলি শেয়ার করবা। এবং আমরা এবছর ইনশাল্লাহ পাশের হারের এগেইনস্টে আমরা কাজ করব। ফেলের হার কমিয়ে পাশের হার বাড়ার জন্য যা যা লাগবে ইনশাল্লাহ আমরা তাই করব। তো সবারই সহযোগিতা চাচ্ছি, তোমরা ছেলেমেয়েরা পাশে থাকবা ইনশাল্লাহ। সবাই এ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।